বিরতির পর স্বাগত। এই মুহূর্তের যে বড় খবরটির দিকে নজর রাখছি, বাংলাদেশে একদিকে হিন্দু নির্যাতন, অন্যদিকে আরো যে বড় খবর উঠে আসছে যে ভারত থেকে এক যুবক বাংলাদেশে ঘুরতে গেলে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় বাংলাদেশিরা, মোবাইল এবং টাকা লুট করা হয়, ভারতীয়দের হেনস্থা করছে বাংলাদেশ পুলিশ। যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আক্রান্ত হয়েছে এক যুবক, সে পশ্চিমবঙ্গের বেলগড়িয়ার বাসিন্দা, সে বাংলাদেশে ঘুরতে যায় আর সেখানে গেলেই মৌলবাদীরা বাংলাদেশিরা তাকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়, তাকে রক্তাক্ত করে এবং সে বাংলাদেশের দর্শনায় গিয়েছিল এবং তাকে সেখানে নির্মমভাবে পিটিয়েছে মৌলবাদীরা। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আক্রান্তের কি বক্তব্য আপনাদের শোনাচ্ছি। ওখানে রাত্রি 1:30টার সময়, 26 তারিখ রাত 1:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে, পকেট মানে টাকা পয়সা মোবাইল এসব নেওয়ার চেষ্টা করে। তো আমি আপনারা শুনলেন আক্রান্তের বক্তব্য, তিনি সেখানে ঘুরতে গিয়েই আক্রান্ত হয়েছেন। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, বাংলাদেশের বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গের এক বাসিন্দা। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি, জিহাদিদের হাতে আক্রান্ত হয়েছে ওই যুবককে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে, লাঠি ঘুষি কিলচর মেরেই কিন্তু জিহাদিরা শান্ত হয়নি, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। প্রাণের ভয়ে সে ভারতে ফিরে এসে আমাদের ক্যামেরার সামনে সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। আমরা যেটা জানতে পারলাম তার কাছ থেকে, যে বেলগড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ নদিয়ার গেদের সীমান্ত থেকে বাংলাদেশে থেকে ফিরে এসেছে। ফিরে আসার সময় সে আমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন যে সে বন্ধুর বাড়িতে গিয়েছিল, কিছু জিহাদি গোষ্ঠী তার উপর চড়াও হয়, তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়, তার পাসপোর্ট ভিসা ছিল সমস্ত কেড়ে নিয়েছে, তাকে মারধর করতে, তার পয়সা যেগুলো টাকা পয়সা ছিল সেগুলো কেড়ে নিয়েছে। প্রথমে এই সায়ন ঘোষ তাদের কাকুতি মিনতি করে যে সে বাংলাদেশে বেড়াতে এসেছে, তার যদি এই সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় তাহলে সে কি করে বাংলাদেশে থাকবে। তখন তাকে কিন্তু পাসপোর্ট আর ভিসাটা দিলেও অন্যান্য জিনিস দেয়নি, তারপরেও প্রচন্ড মারধর করে। স্থানীয় যে ক্যাম্প ছিল পুলিশের ক্যাম্পে, সেখানে গিয়ে সে কিন্তু অভিযোগ জানাতে যায় তাকে যে এইভাবে প্রহার করা হয়েছে, সেখানে কিন্তু কোন রকম অভিযোগ নেওয়া হয়নি। উপরন্ত জিহাদিরা ঘোষণা করেছে যদি কোন থানায় যদি তাদের নামে অভিযোগ করা হয় তাকে কিন্তু প্রাণে মেরে ফেলা হবে। অঞ্জনবাবু, কি মনে হয় তবে কি বাংলাদেশের পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করেছে? একদম টোটালি। পাশাপাশি ক্যাম্পের পাশে ছিল হসপিটাল, সেই হসপিটালে চিকিৎসা করা, সেখানে যেহেতু সে ভারতীয় এবং হিন্দু সনাতনী, সেই জন্য তার চিকিৎসা বন্ধ করা হয়নি, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ওখানে যে ডাক্তার আছে, ডাক্তারের কাছে গিয়েছিল চিকিৎসা করবার জন্য, তারা কিন্তু চিকিৎসা করেনি। অপরাধ তার একটাই, সে হিন্দু, সে ভারত থেকে গিয়েছে। ওখান ধরে যারা ওখানকার জামাতুল গোষ্ঠীর লোকেরা রয়েছে তারা বলছে কেন তোরা ভারত থেকে বাংলাদেশে এসেছিস, এইটাই তার অপরাধ, এই জন্য থেকে মারধর করে। সে যখন তার বন্ধুর বাড়িতে কষ্ট করে হেঁটে গিয়ে যখন পৌঁছায় রক্তাক্ত অবস্থায়, তখন বন্ধুর পরিবারের লোকজন বাড়ির পাশ থেকে মাথায় ব্যান্ডেজ গুলো বাঁধার চেষ্টা করে এবং করেও, কিন্তু সেখানেও কিন্তু জামাতুলের সদস্যরা পৌঁছে দেয়, তাদেরকে হুমকি দেয় যদি কোন রকম ভাবে থানায় অভিযোগ করা হয় বা কাউ প্রশাসনের কোন হেল্পলাইনে এই অভিযোগ জানানো হয়, তাহলে যে বাড়িতে গিয়েছে অর্থাৎ যে বন্ধুদের বাড়িতে গিয়েছে তাদেরকেও কিন্তু প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তখন সে ভয়ে আর দেরি না করে ফিরে এসেছে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসার পর সে আমাদের ক্যামেরার সামনে তার এই সমস্ত অভিজ্ঞতার কথা বলেছে। পাশাপাশি সে বলেছে
কিভাবে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার চাক্ষুষ যে প্রমাণ সে পেয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। অর্থাৎ সে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে যায় আর সেখানে জামাতপন্থী তাকে আক্রমণ করে এবং সেখানে জামাতেরা যা বলছেন যে তুই কেন ভারত থেকে বাংলাদেশে এলি, তার জন্যই তোকে আক্রমণ করা হয়েছে, সে কথাই নাকি আক্রান্ত বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছিলেন। তিনি আবারও কি বললেন শোনাচ্ছি। সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য, তো আমাকে চোট থাবড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমি নিতে দিইনি, আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি। তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে, তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে, অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায়। তো ওরা ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে চিল্লাতে আমাকে মারছিল। তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওদের বাংলাদেশে যে 999 নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কিরকম বন্ধু, কি এইসে হ্যান ত্যান এসে আমাকে জিজ্ঞেস করতে লাগে। তারপরে আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো। থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই, ওখানে বলে এই থানায় হবে না, ওই থানায় যাও। আচ্ছা ওই থানায় যাও, ওই থানায় গেলাম। ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসো। তো হসপিটালে যাই আমি, হসপিটালে বলে আমাদের সার্জেন নেই, অন্য হসপিটালে গেল। সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই এখানে হবে না, আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না, এটা সরকারি হসপিটালই হবে। তো ঢাকা মেডিকেলে যাই, সেখানে চিকিৎসা করাতে করাতে রাত হয়ে যায়, রাত 3টে পেরিয়ে যায়। তারপরে বাড়ি ফিরি, সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাবো, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। ওখানকার ছেলে ওরা, যেহেতু ওখানকারই লোক, বাগানবাড়ি জুড়েন, ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোক। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যায় পড়বি, আমি তাহলে বাড়ি চলে আসছি। এই বলে আমি বাড়ি চলে এলাম। না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম, না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম। তো আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয় সে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আপনারা শুনলেন আক্রান্তের বক্তব্য। হিন্দু ভারতীয় বলেই তার উপর আক্রমণ চালায়। আশকারায় থাকা জামাতপন্থীরা কি জানেন করে তাকে মারা হচ্ছিল, সেই রডটাও ভারত তাদেরকে ভিক্ষা দেয়। যে প্লাস্টিকে করে তারা বাজারে নিয়ে যায় সেই প্লাস্টিকটা পর্যন্ত ভারত থেকেই যায় বাংলাদেশে। তারা কি জানেন সেই বিষয়গুলি? তবে ভারতে ওদের উপর কেন এই ধরনের আক্রমণ ঘটছে তা নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভ বারবার বাড়তে শুরু করেছে। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রয়। মণিময় বাবু, এই যে আক্রমণ, এই যে হিন্দু ভারতীয় বলে আক্রমণ করা হচ্ছে, পেটানো হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? ওই তো সেই একই কথা আমি এর আগেও বলেছি, অসভ্যত এরা এই বিষয়গুলি নিয়েই থাকেন। আসলে দেশটার ভেতরে ব্যাপক পরিমাণে অরাজকতা শুরু হয়ে গিয়েছে। যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি একজন শিক্ষিত মানুষ বলে আমরা জানতাম, তিনি পারছেন না, সেটা স্বীকার করে কেন সরে যাচ্ছেন না তাতে খুব অবাক লাগে। সাধারণ মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে, সে বিশেষ করে ভারতীয়রা, এবং একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই পশ্চিমবঙ্গের বেলঘরিয়ার যে যুবক ভেতরে গিয়েছিলেন, তিনি তো একটা নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, ওখানে তো উনি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে যাননি। একে পিটিয়ে এমন ভাবে পেটানো হয়েছে, পিটিয়ে ওকে হাসপাতালেও পর্যন্ত সঠিকভাবে চিকিৎসা করানোর সুযোগ করে দেওয়া হয়নি। এখন যে জায়গাটায় গিয়ে এসে দাঁড়ালো যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র একটি ধর্মীয় জিগির তুলে দিয়ে, শুধুমাত্র একটা
বিরোধী জিগির তুলে দিয়ে ভারতীয়দের যেভাবে আক্রমণ করা হচ্ছে, এই আক্রমণ নিশ্চিতভাবেই কোনো সভ্য জগৎ স্বীকার করে নিতে পারে না। আমরা তো নাই, আমরা দাবি করি না, আমরা প্রতিষ্ঠিত সত্য ভারতবর্ষ একটা সভ্য জগতের মানুষ। ভারতবর্ষ এই বাংলাদেশ তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যে আগরতলায় দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, সেই আগরতলা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল 1971 সালের সেই যুদ্ধে। এবং যুদ্ধর পূর্ববর্তী সময়েও যখন আমরা শরণার্থীদের আগরতলা শহরে জায়গা দিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় তাদের সহায়তা করেছিলাম, তাদের খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছিলাম, সেই যে বিষয়গুলি, সেই অতীতটা তারা এত সহজে ভুলে যাবে, এত স্বাভাবিকভাবে ভুলে যাবে, আমরা বিশ্বাসই করতে পারিনি। হ্যাঁ, এই আক্রমণ এর আগে যে হয়নি ঘটনাটা তা না, কিন্তু এখন পরিকল্পনা মাফিক এই আক্রমণ হচ্ছে। সবচেয়ে বড় কথা যে ওখানে যে ইসকন বিষয়ের শব্দটা যে ব্যবহার করা হচ্ছে, ইসকনকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে জোর করে লিখিয়ে। এই যে ভদ্রলোককে ওখানে গ্রেফতার করা হয়েছে, তাকে বহিষ্কার করানোর সিদ্ধান্ত যে তারা নিয়েছে, সেটাও জোর করে নিয়েছে বলে আমার কাছে খবর। এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের ভারত সরকার কি ভূমিকা নেবেন তা আমরা লক্ষ্য করছি, আমরা নজরে রেখেছি। নিশ্চিতভাবে ভারত একটা শক্ত সমর্থ সিদ্ধান্ত নেবে, কারণ এইভাবে কোনো অবস্থাতেই, বিশেষ করে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ বলেও তার থেকেও বড় কথা ত্রিপুরা রাজ্য তা পুরোপুরি 3 দিক থেকে বাংলাদেশে ঘেরা, আমাদের ওপর প্রভাব ব্যাপকভাবে পড়ে। ওদের যারা চিকিৎসা করতে আসেন তারাও ভারতে আসেন, ভারত থেকে যে কোনো ধরনের কাঁচামাল ভারত থেকেই যায়। ওরা যে দ্রব্যটা কালকে ব্যবহার করেছে আমাদের এই ছেলেটাকে পেটানোর জন্য, সেই দ্রব্যটাও তো ভারত থেকেই নিয়ে গিয়েছিলেন ধার করে নিশ্চিতভাবেই। আমার ধারণা সমস্ত বিশ্বব্যাপী যে একটা ব্যাপক প্রতিবাদ উঠেছে, ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এটা নিয়ে আলোচনা হয়েছে, এই সমস্ত জায়গায় এর তীব্র প্রতিবাদ করা উচিত। আমরা কোনো অবস্থাতেই জিঘাংসাকে কোনোদিন আজ পর্যন্ত আমরা প্রশ্রয় দেইনি আর দেবও না। বাংলাদেশ যে জায়গাটা দেখাচ্ছে, মণিময় বাবু, আমরা আমাদের দেশ হোক বা যে কোনো রাজ্য থেকে যে অতিথি আসুক না কেন, আমরা সেই অতিথিকে দেবতা হিসেবেই পূজা করি। আর সেইখানে দেখা গেছে যে বাংলাদেশে যখন ভারতীয় গেল তখন সেখানে তাকে পেটানো হলো এবং সে যখন পুলিশের দ্বারস্থ হয়, পুলিশও নাকি তাকে জেরা করতে শুরু করে, অসহযোগিতা শুরু করে। তবে ইউনূসের আমলে এই কেমন পুলিশ, কি বলবেন? টোটাল দেশটা তো অসভ্যতা। আমি কালকেও বলেছিলাম যে দুটো শ্রেণীর হাতে টোটাল প্রশাসনটা চলে গিয়েছে। একটা হচ্ছে দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা, আরেকটা হচ্ছে ব্যাপকভাবে বর্বরদের হাতে। এই দুটো শ্রেণী ওখানে এখন শাসন করছেন। এখন মোহাম্মদ ইউনূস কোন পক্ষে থাকবেন উনি ঠিক করে নিন, কিন্তু কথা হচ্ছে যে উনি নোবেল প্রাইজ পেয়েছি বলে যা নিজের পিঠ নিজে চাপড়ালে তো হবে না। শাসন ক্ষমতায় যখন বসেছেন, সুষ্ঠুভাবে শাসন ক্ষমতা চালান। আমরা তো এখানে নাক গলাতে যাইনি, ভারতবর্ষ কোনোদিন নাক গলাতে যায়নি। ভারতবাসী ওখানে যেতে পারবো না ঘোষণা করে দিন না, যে কোনো ভারতবাসী নেমন্তন্ন রক্ষা করার জন্য বাংলাদেশে আসতে পারবেন না, ঘোষণা করে দিন, তাহলেই তো হয়। পুলিশ সাহায্য করেনি শুধু না, ডাক্তার তার নিজস্ব দায়িত্ব পালন করেনি। কালকে ছেলেটাকে যেভাবে মারা হয়েছে, আমি যা খবর নিয়েছি তাতে দেখা গেছে যে ডাক্তার পর্যন্ত একটা নিজের দায়িত্বটা পর্যন্ত পালন করেনি। আমাদের এখানে যে সমস্ত বাংলাদেশের থেকে যারা চিকিৎসার জন্য আসে, আমরা কি বলবো, হ্যাঁ, একটা কেউ দাবি তুলছেন যে ওদের চিকিৎসা করা যাবে না, কিন্তু ভারতবর্ষের ডাক্তাররা এমন অনৈতিক কাজ, এমন ইনহিউম্যান ওয়ার্ক করতে পারে না, তারা করবেন না। তাদের সাহায্য করেন এবং তাদের চিকিৎসাও করেন। ঘটনা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে এই সম্পর্কটা কেন খারাপ হল? ওদের যে ছাত্র আন্দোলন হচ্ছিল, আমরা কি তার বিরোধিতা করেছি? ওদের নিজস্ব ব্যাপার ওরা দেখেছেন, ওরা কোন সাংবিধানিক ব্যাপারে লড়াই করেছেন, আমরা তো তার বিরোধিতা করিনি, ভারত সরকার তার বিরোধিতা করেনি, পক্ষেও বলেনি বিপক্ষেও বলেনি, তাদের নিজস্ব ব্যাপার নিজেরা দেখেছেন। তাহলে কেন ভারত জিগির? এই ভারত জিগিরের বিরুদ্ধে আমরা আছি। এই জিগিরটা চলতে পারে না, কোনো অবস্থাতেই চলতে পারে না, এটা আমরা মেনেও নেই না। সবচেয়ে বড় কথা, আমার ধারণা এই মুহূর্তে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের হাত আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। কিছু কিছু পোস্টার কিন্তু আমাদের চোখে পড়েছে, এই চোখ আমাদের এড়িয়ে যায়নি। ধন্যবাদ মণিময় বাবু আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিকের সাথে এবং তিনি কিন্তু বিস্তর তুলে ধরেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং ভারত সরকারকে এই মুহূর্তে স্ট্যান্ড নেওয়া খুবই প্রয়োজন। আমরা এই মুহূর্তে আবারও টেলিফোন লাইনে যুক্ত করেছি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায় আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, স্বাগতম। বাংলাদেশের দর্শনায় ভারতীয় এক যুবক তিনি বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই রীতিমতো আক্রান্তের শিকার। তাকে হিন্দু এবং ভারতীয় বলে তাকে পেটানো হয়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং সেখানে সে যখন পুলিশের সাহায্য নিতে যায় পুলিশও তাকে অসহযোগিতা করে। সেখানে কোনো চিকিৎসক বা সেখানে উপস্থিত থাকা বাংলাদেশিরা কেউই তাকে সাহায্য করেনি। সে ভয়ে আবারও ভারতে পালিয়ে আসে। এই যে বিষয়গুলি আমরা বারবার দেখতে পাচ্ছি এবং যে এক্সক্লুসিভ ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায় চলছে কতটা উদ্বেগজনক এবং ভারত সরকারকে কি এই মুহূর্তে একটা বড় স্ট্যান্ড নেওয়া প্রয়োজন, কি মনে করছেন? নমস্কার। আসলে বাংলাদেশে যা হচ্ছে তা তো অকল্পনীয় এবং এগুলো নিন্দারও ভাষা নেই। বিগত কয়েকদিন যাবৎ কি হাসিনা সরকার 5ই আগস্ট থেকে পর থেকে যা বাংলাদেশে এর উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, এখন তো দেখতে পাচ্ছি আপনাদের খবরে পেলাম, কালকে দেখলাম ভারত থেকে গিয়েছিল কেন আক্রমণ হয়েছে। আসলে তো নিন্দার ভাষা নেই। আসলে বাংলাদেশ সরকার একটা সবচেয়ে বড় হলো ওইখানে তো একটা অকর্ম সরকার কাজ করছে, আসলে মৌলবাদীদের প্রতিনিধিত্ব করছে। ওদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যাবে না, কারণ কি ওইখানে তো পুলিশ তার মানে তো সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, এগুলো তো মেনে নেওয়া যায় না। ভারত সরকারকে এগুলো এগিয়ে আসতে হবে, ভারত সরকারকে একটা শক্ত ভূমিকা নিতে হবে। কারণ কি বিগত কয়েকদিন আগে বুয়েটের যে ঘটনা আমাদের চোখে এলো, এটা তো নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। ভারত সরকারের কাছে অনেক কিছুই করার আছে, তো এখন ভারত সরকার নিশ্চয়ই এগুলো চিন্তা করছে কি করে করা যায়। কারণ হয়তো বাংলাদেশ থেকে দেখুন প্রত্যেক বছর প্রায় 25 লক্ষ আপনি বলছিলেন যে চিকিৎসার জন্য, তো ভারতবর্ষ তো বাংলাদেশ থেকে যে অন রেকর্ড অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় যেটা দেখা গিয়েছে প্রায় 25 লক্ষ বাংলাদেশি ভারতবর্ষের বিভিন্ন শহরের চিকিৎসার কাজে আছে। এবং ভারত সরকার ই ভিসা যেটা নাকি মেডিকেল ট্রিটমেন্টের জন্য দিচ্ছে, সেটা হয়তো গভর্নমেন্ট বেসিক্যালি এটাকে বন্ধ করে দেওয়া যায় কিনা বা সাময়িক বন্ধ রাখবে কিনা, বা ধরুন না ইন্দো বাংলাদেশ যে ট্রেড আছে সেই ট্রেড আপাতত বন্ধ না করে যে কাস্টম লেভেল যেটা আছে, কাস্টমস আছে, শুল্ক আছে, শুল্কটা বাড়িয়ে দেওয়া যায় কিনা। যে বাংলাদেশ থেকে তো প্রচুর যে সমস্ত লোক 25 লক্ষ লোক যারা নাকি ভারতবর্ষে ঘুরতে আসছে বা বেড়াতে আসছে বা চিকিৎসার জন্য আসছে, ওখানে তো তাতে করেই আসেন, ট্রেনে করে আসেন। সরকারের কাছে অনেক কিছুই মেজার্স আছে। এখন গভর্নমেন্ট কয়েকদিন আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যিনি জয়শঙ্কর আছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিশ্চয়ই একটা আলোচনা হয়েছে। আসলে বুয়েটের ঘটনার পর ভারত সরকার নিশ্চয়ই বসে থাকবে না, ওই দিকেই যাবে, আর কিছু তো সিদ্ধান্ত নেবে। আলটিমেটলি এখন যা পরিস্থিতি, কিছু কিছু আমাদের লোকজন যদি সেখানে যাওয়ার পরে যদি সেখানে আক্রান্ত হয়, সেখানকার সরকার যদি এগিয়ে না আসে, এমনকি সত্যি কথা ভারতের পতাকার উপর যেভাবে নাকি সরকারকে এগিয়ে আসা উচিত। তার উপর যেটা নাকি আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এটা কমিউনিটি এঙ্গেজমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল। কারণ কি জনগণ দেখুন বাংলাদেশে তো যেভাবে নাকি আপনি হয়তো কয়েকদিন আগে শুনছিলেন, আমি পত্র পত্রিকায় শুনছিলাম, যে দেখছিলাম, যে টিভিতে দেখছিলাম, বলছিলাম যে ধর্ম এবং হত্যা করো, ঠিক আছে, যে চট্টগ্রামে যেভাবে নাকি ওপেনলি মিছিল করে বলে যাচ্ছে, ঠিক আছে, এগুলো তো অত্যন্ত নিন্দনীয় এবং মানবিক একটা দেশের একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ তো নয় ওই দেশ,
ইসলামিক কান্ট্রি হোক বা যে কোনো দেশে এইভাবে তো এটা চলতে পারে না। এটা পুলিশ প্রশাসন আছে, মিলিটারি প্রশাসন আছে, তারা কি করছে? 10,000 লোক এভাবে যদি চিৎকার করে যদি রাস্তা দিয়ে বলে যায় ধরো এবং হত্যা করো, তো এটা তো মেনে নেওয়া যায় না। তো বাংলাদেশের নিশ্চয়ই যে মাইনরিটিদের সুরক্ষার জন্য ভারত সরকার বারবার বলছে, কিন্তু আমার মনে হয় যে ভারত সরকারকে এখন একটু মানে কড়া কঠোর পদক্ষেপ নিতে হবে। সেটা ই ভিসা বন্ধ করা এবং বাংলাদেশ থেকে যে রেলগুলো আসছে বা বাসগুলো আসছে সেগুলোকে সাসপেন্ড করা হবে কিনা, বা ইন্দো বাংলাদেশ যে ট্রেড আছে তার মধ্যে কিছু এম্বার্গো করবে কিনা। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের অনেক ধরনের সম্পর্ক আছে। কয়েকদিন আগে যে আমাদের হাসিনা সরকার এসেছিলেন জুন মাসে, তখনও প্রায় 7টা চুক্তি হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন চট্টগ্রাম থেকে বাস আসবে, বাংলাদেশের ধরুন যারা নাকি মিলিটারিরা আছে ওদেরকে ট্রেনিং এর জন্য, এমনকি বিচারকদেরও ট্রেনিং এর জন্য অনেক লটস অফ বেসিক্যালি এগ্রিমেন্ট। তারপর বিদ্যুৎ আমরা দিচ্ছি, ঠিক আছে, এবং সেখানে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ এটা পাওয়া যায় কিনা, বা স্পেস টেকনোলজি ওদেরকে কিভাবে হেল্প করা যায়। ভারত সরকার মানে বাংলাদেশকে মানে বাংলাদেশের সঙ্গে বেসিক্যালি যেভাবে সহযোগিতা মানে চুক্তিগুলো যেগুলো আছে যেভাবে সহযোগিতা করছে, আমি ভাবতে পারি না বাংলাদেশ কিভাবে, বাংলাদেশের জনগণ কিভাবে এভাবে ভারত বিদ্বেষী হয়ে যায়। এটা নিঃসন্দেহে অত্যন্ত মানে চিন্তার কথা। ভারত সরকারকে এটাকে ভেবে নিশ্চয়ই কাজ করা উচিত আগামী দিনে, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। ধন্যবাদ সঞ্জয় বাবু আপনাকে। নমস্কার। নমস্কার। অর্থাৎ বাংলাদেশের দর্শনায় ভারতীয় যুবককে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়, আর সেই জায়গায় প্রশ্ন, ভারত যদি তার বাণিজ্য বন্ধ করে দেয় বাংলাদেশের দিকে, তবে বাংলাদেশ কি গুটি কয়েক দুদিন চালাতে পারবে তার দেশকে? ইউনুসকে সেই বিষয়টাই অবগত রয়েছেন, কারণ সকাল থেকে রাত পর্যন্ত একটা জীবন চালানো বা একটা বিভিন্ন জীবন ধারার জন্য যা প্রয়োজন তার কিন্তু অধিকাংশই ভারত থেকে চায়। তবে যদি ভারত সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তবে কি হবে বাংলাদেশের, সে বিষয়টাই কিন্তু এই মুহূর্তে একটা বড় চিন্তার বিষয় রয়েছে দুঃখিত বাংলাদেশের জন্য। এবার দেখার বিষয় যে ভারত সরকার এই বিষয়ে কি চিন্তা ভাবনা করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।